আচ্ছা দেখো, আমরা আজকে আবার একটা নতুন ক্লাস শুরু করতে চলেছি। আমরা এর আগে গ্রুপস অর্থাৎ গ্রুপ থিওরি, তার উপরে গ্রুপসের উপর 4টে ক্লাস নিয়েছি এর আগে। আজকে 5th ক্লাস। আজকে দেখো গ্রুপসের নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আচ্ছা এখানে দেখো গ্রুপসের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বা একটা স্টেটমেন্ট রয়েছে, যেটা পরীক্ষাতে আসার মতো। সেই কনসেপ্টটা, সেই স্টেটমেন্টটা আমরা লিখব এবং সেই স্টেটমেন্টটা আমরা প্রুফ করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি প্রুফ পরীক্ষায় আসে না, কিন্তু যদি এই প্রুফটা আমরা করে দেখাতে পারি, তাহলে সেটা করতে গিয়ে যে কনসেপ্টটা আমরা গেন করব, সেইটা আমাদের এই টাইপের কোনো নতুন প্রবলেম যদি অর্গানাইজ করে, যদি নতুন কোনো প্রবলেম দেয়, সেখানে আমরা এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে সেগুলোকে সলভ করতে পারবো। দেখো, ইফ জি নট be a finite, if G naught be a finite group, if G naught be a finite group of even order, if G naught be a finite group of even order, then G contains an odd number of elements, an odd number of elements of order 2, অর্থাৎ এখানে স্টেটমেন্টটাতে কি বলতে চেয়েছে দেখো, জি নট একটা ফাইনাইট গ্রুপ, তার অর্ডার হচ্ছে ইভেন। তাহলে আমাদের দেখাতে হবে আমরা তাহলে কি পাবো, যে জি একটা অড নাম্বার অফ এলিমেন্টস থাকবে জি এর মধ্যে, যার অর্ডার হচ্ছে 2, অর্থাৎ 2 অর্ডারের এলিমেন্ট এর সংখ্যা হচ্ছে বিজোড় হবে জিতে। জি নট যদি একটা সসীম গ্রুপ হয়, ফাইনাইট গ্রুপ হয়, এবং তার যদি ইভেন অর্ডার থাকে, অর্থাৎ তার জোড় সংখ্যক যদি অর্ডার থাকে, তাহলে জিএ একটা বিজোড় সংখ্যক এলিমেন্ট থাকবে 2 অর্ডারের। এটা হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা। এবার দেখো, এটা আমরা কিভাবে আমরা জাস্ট বোঝার চেষ্টা করব যে এটা কীভাবে থাকতে পারে। যদি বুঝে নিই, তাহলে এই কনসেপ্টটা আমরা বুঝতে গিয়ে যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো মনের মধ্যে গেঁথে যাবে। আবার তার সঙ্গে এই কনসেপ্টটা, এই স্টেটমেন্টটাও ভালোভাবে আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে, সহজে আমরা ভুলব না। দেখো, প্রথমে বলেছে জি নট হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ অফ ইভেন অর্ডার, অর্থাৎ জি নট সেখানে তার হচ্ছে এলিমেন্টের নাম্বার, জি এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, এবং সেটা ইভেন অর্ডার, অর্থাৎ ইভেন নাম্বার অফ এলিমেন্ট আছে, অর্থাৎ যুগ্ম সংখ্যক বা জোড় সংখ্যক এলিমেন্ট রয়েছে জি নট এই গ্রুপটার মধ্যে। এবার দেখো, এই গ্রুপটার মধ্যে যদি ইভেন নাম্বার অফ এলিমেন্ট থাকে, তাহলে জি কন্টেন্টস অ্যান অড নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2, অর্থাৎ জি এ একটা অড নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 থাকবে,
সেটা আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করব। দেখো তোমার ইয়েটা মাইকটা করে দাও, মিউট করে দাও। আচ্ছা দেখো, মাইকটা মিউট করে দাও। আচ্ছা দেখো, ধরো জি এর একটা এলিমেন্ট যদি এ হয়, লেট এ বিলংস টু জি, জি এর একটা এলিমেন্ট হচ্ছে এ। তাহলে এ যদি জি এর একটা এলিমেন্ট হয়, আমরা জানি যে কোনো গ্রুপের একটা এলিমেন্টের যা অর্ডার হয় তার ইনভার্সের অর্ডারও সেম হয়। অর্থাৎ অর্ডার অফ এও যা হবে, অর্ডার অফ এ ইনভার্সও তাই হবে। অর্থাৎ একটা গ্রুপের কোনো এলিমেন্টের অর্ডার আর তার ইনভার্সের অর্ডার সেম হয়। এখন দেখো এই গ্রুপটা, জি এর যে গ্রুপটা আছে তার অর্ডার, এই এলিমেন্টের অর্ডার যদি 3-এর থেকে কম হয়, if order of a is less than 3, যদি 3-এর থেকে কম হয়, তাহলে 3-এর থেকে কম কি কি হতে পারে? 1 অথবা 2 হতে পারে। তাহলে 1 যদি হয়, দেখো যদি অর্ডার অফ এ সমান 1 হয়, তখন কি হবে? তার মানে এটাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এ সমান ই। তাহলে এটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে তার অর্ডার কত হবে? তার অর্ডার 1 হবে, এবং সেক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স কি হয়? সেইটাই তার ইনভার্স হয়। অর্থাৎ সেক্ষেত্রে এ সমান এ ইনভার্স হবে। এবার অর্ডার অফ এ যদি 2 হয়, অর্ডার অফ এ যদি 2 হয়, তাহলে অর্ডার অফ এ যদি 2 হয়, তাহলে আমরা জানি যে কোনো এলিমেন্টের অর্ডার 2, অর্থাৎ এ টু দি পাওয়ার 2 মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ই হবে, আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি যে এখানে যদি এ ইনভার্স দিয়ে দুই দিকে কম্পোজড করা যায়, তাহলে কি হবে? এ সমান এ ইনভার্স হবে। অর্থাৎ আমরা যদি অর্ডার অফ এ লেস দ্যান 3 করি, সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা এ সমান এ ইনভার্স পেয়ে গেলাম। এইবার যদি অর্ডার অফ এ, ইফ অর্ডার অফ এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 হয়, যদি অর্ডার অফ এ 3-এর থেকে বড় বা 3-এর সমান হয়, তখন কি হবে? দেখো এখানে দুটো ক্ষেত্রেই আমরা পেলাম যে এ সমান এ ইনভার্স, কিন্তু অর্ডার অফ এ যদি 3 বা তার থেকে বড় হয়, তাহলে এ আর এ ইনভার্স কখনোই সেম হবে না। কারণ এ আর এ ইনভার্স যদি সেম হয়ে যায়, তাহলে হয় তার অর্ডার 2 হয়ে যাবে অথবা তার অর্ডার 1 হয়ে যাবে। তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি এ সমান এ ইনভার্স হয়ে যায়, দেখো এ সমান যদি এ ইনভার্স বাই চান্স হয়ে যায়, তখন তো সেখান থেকে আমরা লিখে দিতে পারি, দুই দিকে যদি এ নিই, কম্পোজ করি, তাহলে এ স্কোয়ার সমান ই হয়ে যাচ্ছে। তাহলে তো এ স্কোয়ার সমান ই মানে এর অর্ডার 2 হয়ে যাচ্ছে। তাহলে এ অর্ডার তো 3 বা তার থেকে বেশি, সেটা তো কখনোই সম্ভব নয়। অর্থাৎ অর্ডার অফ এ যদি 3 বা তার থেকে বেশি হয়, তাহলে অবশ্যই এ আর এ ইনভার্স এই দুটো আর ডিস্টিংক্ট এলিমেন্ট, এই দুটো অবশ্যই ডিস্টিংক্ট হবে। এ অ্যান্ড এ ইনভার্স আর ডিস্টিংক্ট, অর্থাৎ দুটো আলাদা হবে। এখন এ আর এ ইনভার্স যদি আলাদা হয়, তাহলে ধরো এইরকম যত এলিমেন্ট আছে যাদের অর্ডার 3 বা তার থেকে বেশি, তারা সবাই যদি এটা ধরো A1 আর A1 ইনভার্স, এইভাবে A2 আর A2 ইনভার্স, এইভাবে A3 আর A3 ইনভার্স, এইভাবে যত এলিমেন্ট আছে 3 বা তার থেকে বেশি, তাদেরকে সবাইকে আমরা পেয়ার আকারে লিখতে পারবো, পেয়ার অফ এলিমেন্টস আকারে লিখতে পারবো, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট এবং তার ইনভার্স থাকবে। তাহলে এই যে জি গ্রুপটা, এই গ্রুপে যে সমস্ত এলিমেন্টগুলোর অর্ডার 3 বা তার বেশি, তারা সব এরকম পেয়ার অফ এলিমেন্টস আকারে আমরা লিখতে পারবো তাদেরকে সবাইকে। অর্থাৎ সেই যে পেয়ারগুলো, সেটা কি তাহলে পুরো গ্রুপটাকে তৈরি করতে পারবে? সেই যতগুলো এলিমেন্ট আমাদের অর্ডার 3 বা তার থেকে বেশি আছে, তারা সব পেয়ার আকারে যদি আমরা লিখি, সেই পেয়ারগুলোকে দিয়ে আমরা কি পুরো গ্রুপটাকে তৈরি করতে পারবো? পারবো না। কারণ অন্তত একটা এলিমেন্ট থাকবে
যেটার অর্ডার 3-এর থেকে কম হবে, কারণ একটা আইডেন্টিটি এলিমেন্ট প্রত্যেকটা গ্রুপেই আছে, ই আছে। তাহলে অর্ডার অফ ই সবসময়ই হচ্ছে 1, অর্থাৎ একটা এলিমেন্ট অন্তত আছে যেটা এই পেয়ারগুলোর বাইরে আছে। অর্থাৎ এই পেয়ার আকারে যে এলিমেন্টগুলো আছে সেগুলো সব ইভেন নাম্বার অফ এলিমেন্টস আছে, অর্থাৎ যে সমস্ত এলিমেন্টগুলোর অর্ডার 3 বা তার থেকে বেশি তারা হচ্ছে ইভেন নাম্বার অফ এলিমেন্টস। কিন্তু একটা এলিমেন্ট আছে যেটার অর্ডার হচ্ছে 3-এর থেকে কম করে একটা, সেটা হচ্ছে ই, যেটা তার অর্ডার হচ্ছে 1। কিন্তু এখানে বলেছে জি হচ্ছে ইভেন নাম্বার অফ এলিমেন্টস আছে জি এর মধ্যে। তাই জি এর মধ্যে যদি ইভেন নাম্বার অফ এলিমেন্টস থাকে, আর জি এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে যাদের অর্ডার 3 বা তার বেশি তারাও ইভেন নাম্বার, আবার একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে 1 যার অর্ডার সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে একটা অড নাম্বার অফ এলিমেন্টস অবশ্যই থাকবে যার অর্ডার হবে 2, কারণ সেটা হবে 3-এর থেকে ছোট অথচ তার অর্ডার 1-এর থেকে বেশি। অর্থাৎ যে সমস্ত এলিমেন্টের অর্ডার 2 হবে তারা অবশ্যই অড নাম্বার অফ এলিমেন্টস হতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলে। আমি আরেকবার দেখো বলে দিচ্ছি যে জি নট হচ্ছে একটা গ্রুপ আছে যেটা ফাইনাইট গ্রুপ এবং তার অর্ডার হচ্ছে ইভেন, অর্থাৎ সেই গ্রুপে ইভেন নাম্বার অফ এলিমেন্টস আছে, অর্থাৎ জোড় সংখ্যক এলিমেন্ট আছে সেই গ্রুপটার মধ্যে। এখন দেখাতে হবে যে জি কন্টেন্টস অ্যান অড নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2, মানে জি এ হচ্ছে 2 অর্ডারের এলিমেন্ট থাকবে অড নাম্বার অফ এলিমেন্টস, মানে বিজোড় সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে এই স্টেটমেন্টটা দিয়ে কোনো একটা মাল্টিপল চয়েসের কোশ্চেন তৈরি করতেই পারে এসএসসিতে। তো এই মানে স্টেটমেন্টটার প্রুফটা যদি আমরা একটু দেখে নিতে পারি তাহলে এই টাইপের প্রবলেম যদি কনস্ট্রাক্ট করে সেক্ষেত্রে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে অন্য প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। তাই আমরা একটু প্রুফটা দেখে নিচ্ছি এখানে, এবং এই স্টেটমেন্টটাও আমাদের ভালোভাবে মনে থাকবে যে কিভাবে করা হচ্ছে। তাহলে দেখো এই গ্রুপের যদি একটা এলিমেন্ট এ হয় তাহলে আমরা জানি যে কোনো একটা এলিমেন্টের এবং তার ইনভার্সের অর্ডার সেম হয়, তাহলে অর্ডার অফ এ সমান অর্ডার অফ এ ইনভার্স হবে। এবার দেখো এই যে এ এলিমেন্টটা তার যদি অর্ডার লেস দ্যান 3 হয়, 3-এর থেকে ছোট হয়, তাহলে তার অর্ডার 1 হতে পারে অথবা 2 হতে পারে। 1 যদি হয় তার মানে সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, কারণ আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার হচ্ছে 1, সেক্ষেত্রে এ সমান এ ইনভার্স হবেই, কারণ সেক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট নিজেই, তাহলে সেক্ষেত্রে এ সমান এ ইনভার্স। আবার অর্ডার অফ এ যদি 2 হয় তাহলে এ স্কোয়ার সমান ই হবে, কারণ অর্ডার 2 হলে আমরা এইভাবে লিখে থাকি। তাহলে সেক্ষেত্রেও দুই দিকে যদি এ ইনভার্স কম্পোজ করি তাহলে এ সমান এ ইনভার্স হচ্ছে, অর্থাৎ অর্ডার অফ এ লেস দ্যান 3 হলে প্রতি ক্ষেত্রেই এ সমান এ ইনভার্স হচ্ছে। এবার অর্ডার অফ এ যদি 3 বা তার থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো সেক্ষেত্রে এ সমান এ ইনভার্স কখনোই হবে না, কারণ এ সমান এ ইনভার্স করলে অবশ্যই দুই দিকে এ কম্পোজ করলে এ স্কোয়ার সমান ই হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্ডার 3 থাকছে না, তার থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এ আর এ ইনভার্স অবশ্যই ডিস্টিংক্ট হবে সেক্ষেত্রে। তাহলে যে সমস্ত এলিমেন্টের অর্ডার 3 বা তার থেকে বেশি তারা অবশ্যই এ ইনভার্স এইভাবে পেয়ার আকারে থাকবে, অর্থাৎ ইভেন নাম্বার অফ এলিমেন্টস থাকবে যাদের অর্ডার হচ্ছে 3 বা তার থেকে বেশি। কিন্তু সেটা দিয়েই কি পুরো গ্রুপটা তৈরি করা যাবে? যাবে না, কারণ অন্তত একটা এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট আছে যার অর্ডার হচ্ছে 1, যেটা 3-এর থেকে ছোট। তাহলে দেখা যাচ্ছে যে একটা এলিমেন্ট আছে যার অর্ডার 3-এর থেকে ছোট, কিন্তু গ্রুপে আবার ইভেন নাম্বার অফ এলিমেন্টস আছে। তাহলে এইখানে 3 বা তার থেকে বড় এলিমেন্ট, এই অর্ডারের এলিমেন্ট, সেখানে ইভেন নাম্বার অফ এলিমেন্টস চলে গেল। আর একটা আইডেন্টিটি এলিমেন্ট তার অর্ডার হচ্ছে 1, তাহলে বাকি যে এলিমেন্ট থাকবে সেগুলো তো অড নাম্বার হতে হবে, কারণ অড আর অড যোগ করলে তবেই তো ইভেন হবে। তাহলে অবশ্যই আর পড়ে থাকছে কি 2 অর্ডারের এলিমেন্ট, তাহলে অর্ডার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 আর কি, মানে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 এই গ্রুপের অবশ্যই অড নাম্বারের হবে। এটা খুব ভালো একটা কনসেপচুয়াল প্রবলেম, এটা মনে রাখা ভালো, কারণ এরকম টাইপের অঙ্ক আমাদের কনস্ট্রাক্ট করতেই পারে এসএসসিতে এই কনসেপ্টের উপর ভিত্তি করে। এবার দেখো এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে সাবগ্রুপস। গ্রুপ আমরা পড়েছি, এবার দেখো সাবগ্রুপস আমরা পড়ব। সাবগ্রুপস দেখো আমরা
জি নট যদি একটা গ্রুপ হয়, জি নট ধরো একটা গ্রুপ, এবার এইচ হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ জি। এইচ ধরো একটা নন এমটি, এইচ হচ্ছে একটা নন এমটি সাবসেট, এইচ হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ জি। তাহলে দেখো এইচ যদি একটা নন এমটি সাবসেট অফ জি থাকে এবং এইচ নট যদি একটা গ্রুপ হয়, এই একই কম্পোজিশন নটের রেসপেক্টে এইচও ধরো একটা গ্রুপ হলো, অর্থাৎ এইচ নট হচ্ছে একটা গ্রুপ, তাহলে আমরা বলতে পারি যে এইচ নট হচ্ছে সাবগ্রুপ, ইজ এ সাবগ্রুপ অফ জি নট। এইচ নট হচ্ছে ইজ এ সাবগ্রুপ অফ জি নট। অর্থাৎ কিছুই না, জি নট গ্রুপ হলে তার যদি একটা নন এমটি সাবসেট থাকে, সেটাও যদি ওই নটের রেসপেক্টেই গ্রুপ হয়, তাহলে এইচ নটটা একটা সাবগ্রুপ হবে। এবার দেখো সাবসেট থাকলেই যে সেটা গ্রুপ হবে তা নয়, সেটা সাবগ্রুপ হবে তা নয়, তাকে গ্রুপও হতে হবে। এবার দেখো একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, যেমন ধরো কিউ প্লাস, এটা হচ্ছে একটা গ্রুপ। আবার জেড, কিউ অর্থাৎ র্যাশনাল নাম্বার, দ্য সেট অফ র্যাশনাল নাম্বার, সমস্ত মূলত সংখ্যার সেট, তার সেটা অ্যাডিশনের রেসপেক্টে একটা গ্রুপ হয়। এখন জেড হচ্ছে একটা সাবসেট অফ কিউ, অর্থাৎ সেট অফ ইন্টিজার্স, সমস্ত পূর্ণ সংখ্যার সেট, সেটা হচ্ছে সেট অফ র্যাশনাল নাম্বারসের একটা সাবসেট। আবার জেড প্লাস এটাও হচ্ছে একটা গ্রুপ, জেড প্লাসও একটা গ্রুপ। তাহলে জেড প্লাস হচ্ছে সাবগ্রুপ, জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কিউ প্লাস। তাহলে জেড প্লাস কিউ প্লাসের একটা সাবগ্রুপ হলো। এবার দেখো এই সাবগ্রুপের ক্ষেত্রে কিভাবে একটা গ্রুপকে, মানে একটা নন এমটি সেটকে কখন আমরা সাবগ্রুপ বলতে পারি কোনো একটা গ্রুপের, কতগুলো থিওরেম আছে, তার স্টেটমেন্টগুলো জেনে রাখো যদি কখনো দেয়। যেমন ধরো জি নট, এক নম্বর যেটা, জি নট যদি একটা গ্রুপ হয়, জি নট ধরো একটা গ্রুপ, জি নট যদি একটা গ্রুপ হয়, আর এইচ যদি একটা নন এমটি সাবসেট অফ জি হয়, নন এমটি সাবসেট অফ জি, তাহলে দেখো এই এইচ নট এইটা সাবগ্রুপ অফ জি নট হবে। কখন? এটা হবে সাবগ্রুপ অফ জি নট যদি ইফ অ্যান্ড অনলি ইফ এই কন্ডিশানটা যদি স্যাটিসফাই করে। কি কন্ডিশান? না, এক নম্বর হচ্ছে এ বি দুটো এলিমেন্ট যদি এইচে থাকে, এ বি বিলংস টু এইচ, ইমপ্লাইজ এ নট বি বিলংস টু এইচ। এ বি এইচে থাকলে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করবে, এ নট বি বিলংস টু এইচ হবে। আর একটা হচ্ছে যদি এ বিলংস টু এইচ হয়, এ যদি এইচে থাকে, তাহলে ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ। অর্থাৎ এখানে আমরা জানি যে এইচ নট যদি গ্রুপ হয়ে যায় তাহলে তো জি নটের সেটা সাবগ্রুপ হয়েই যায়, কিন্তু গ্রুপের জন্য চারটে প্রপার্টি দেখাতে হয়। কি কি? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স। কিন্তু এখানে দেখো ক্লোজার আর ইনভার্স এই দুটো দেখালেই আমি বলে দিতে পারছি যে এইচ নট হচ্ছে একটা সাবগ্রুপ অফ জি নট। তাহলে এই থিওরেমটাতে আমরা দুটো কন্ডিশন কম দেখালেও আমরা বলে দিতে পারি যে সেটা হচ্ছে জি নটের একটা সাবগ্রুপ, এই দুটো দেখাতে পারলে। এই দুটোকে একসাথে মিক্সডভাবেও দেখানো যায়। যেমন ধরো এই যে দুটো
স্টেটমেন্ট আছে সেইটাকে না বলে এরকম বলে দিতে পারি যে এইচ নট জি নট ইজ এ গ্রুপ, এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ জি, এইচ নট সাবসেট সাবগ্রুপ অফ জি নট হবে ইফ অ্যান্ড অনলি ইফ কী বলতে পারি, যদি এ বি বিলংস টু এইচ, এ বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ নট বি ইনভার্স বিলংস টু এইচ। অর্থাৎ যদি কেবলমাত্র এ বি দুটো এইচে থাকলে এ নট বি ইনভার্স বিলংস টু এইচ দেখাতে পারি, তাহলে আমরা বলে দিতে পারি যে এইচ নট হচ্ছে একটা সাবগ্রুপ অফ জি নট। আবার যদি উল্টোটাও হয় তাহলে আমরা এটা বলতে পারি। অর্থাৎ এটা একটা, এই দুটো কন্ডিশানকে একটা কন্ডিশানে নিয়ে আসা হলো। তেমনই ধরো এটা ধরো 2 নম্বর থিওরেম। এবার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ধরো এই জি নট একটা গ্রুপ আছে, জি নট হচ্ছে একটা গ্রুপ। এই স্টেটমেন্টগুলো আমাদের মনে রাখা দরকার, কারণ এখন যে এসএসসির প্রবলেমগুলো দিচ্ছে তাতে স্টেটমেন্ট তুলে দিচ্ছে এবং সেই স্টেটমেন্টগুলো দিয়ে মানে অপশান তৈরি করছে। ফলে এই স্টেটমেন্টগুলো যদি জানা থাকে, মনে রাখা থাকে, তাহলে ওই ইয়েগুলোকে, ওই অপশানগুলোকে দেখে অ্যান্সারটা দেওয়া যাবে। এবার দেখো জি নট যদি একটা গ্রুপ হয় এবং এইচ, এক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে আমরা বলেছি এইচ হচ্ছে নন এমটি সাবসেট অফ জি, এবার আমরা বলছি এইচ হচ্ছে নন এমটি ফাইনাইট সাবসেট অফ জি, এইচ হচ্ছে নন এমটি ফাইনাইট সাবসেট অফ জি, এইচ হচ্ছে নন এমটি ফাইনাইট সাবসেট অফ জি। অর্থাৎ এইচটা এক্ষেত্রে ফাইনাইট হয়ে গেল। এইচটা যদি নন এমটি ফাইনাইট সাবসেট অফ জি হয়, সেক্ষেত্রে কেবলমাত্র এই এইচ নটটা সাবগ্রুপ অফ জি নট হবে ইফ অ্যান্ড অনলি ইফ, কেবলমাত্র একটা কন্ডিশন যদি হোল্ড করে, কি, যে এ বি যে কোনো দুটো এলিমেন্ট যদি এইচের নেওয়া হয়, সেটা যদি ইমপ্লাই করে যে এ নট বি বিলংস টু এইচ, তাহলে আমরা বলে দিতে পারি যে এইচ নট হচ্ছে সাবগ্রুপ অফ জি নট। অর্থাৎ কেবলমাত্র ক্লোজার প্রপার্টিটা যদি হোল্ড করে, তাহলেই আমরা বলে দিতে পারি যে এইচ নট হচ্ছে সাবগ্রুপ অফ জি নট। অর্থাৎ এক্ষেত্রে যদি এইচটা ফাইনাইট নন এমটি সাবসেট অফ জি হয়, ফাইনাইট যদি হয়, সেক্ষেত্রে কেবলমাত্র ক্লোজার প্রপার্টিটা দেখাতে পারলেই আমরা বলে দিতে পারবো যে এইচ নটটা সাবগ্রুপ অফ জি নট হবে। এখন দেখো এখানে যদি এই থিওরামটাতেই যদি এইচটা ফাইনাইট না হয়ে ইনফাইনাইট হতো, তাহলে কিন্তু এটা নাও হতে পারত। ইনফাইনাইট হলে কিন্তু এটা নাও হতে পারত। যেমন ধরো এখানে ধরো জি নটকে যদি আমি নিই যে জেড প্লাস, জি নটকে যদি আমি নিই জেড প্লাস, আর যদি ধরো এইচ মানে একটা নন এমটি নিব, কিন্তু ফাইনাইট নেব না, ইনফাইনাইট নেব, সাবসেট অফ জি, তাহলে ধরো আমি নিলাম এইচ নট ধরো আমি নিলাম হচ্ছে এন প্লাস, অর্থাৎ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। তাহলে এইচ তো একটা নন এমটি সাবসেট অফ জেড হবে, মানে এন একটা নন এমটি সাবসেট অফ জেড, তাহলে এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ জি হচ্ছে। কিন্তু এইচ প্লাস কি, এই এন প্লাস কি গ্রুপ হবে না, এন প্লাস গ্রুপই নয়, তাহলে এটা সাবগ্রুপ হবে না। অর্থাৎ এটা হচ্ছে না। কেন গ্রুপ নয়? কারণ এক্ষেত্রে এন প্লাসটা কেন গ্রুপ নয়? কারণ এনের ক্ষেত্রে এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট জিরোটা নেই এর মধ্যে, স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার যার মধ্যে জিরো নেই, ফলে এটা কখনোই হচ্ছে না, এটা গ্রুপ হচ্ছে না। অর্থাৎ আমরা দেখলাম যে এই স্টেটমেন্টটা কেবলমাত্র ফাইনাইট সেটের ক্ষেত্রেই হতে পারে,
ইনফাইনাইট সেটের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আচ্ছা, এইবার দেখো নেক্সট যে স্টেটমেন্টগুলো, এগুলো জানা দরকার গ্রুপের ক্ষেত্রে। এই স্টেটমেন্টগুলো আমাদের অবশ্যই কাজে লাগবে। ধরো এইচ আর কে, ধরো জি নট, আচ্ছা দেখো জি নট হচ্ছে একটা গ্রুপ, জি নট হচ্ছে একটা গ্রুপ। এবার ধরো এইচ আর কে, এইচ নট আর কে নট, ধরো মানে এখানে নটগুলো আর দিচ্ছি না, এইচ আর কে এই দুটো হচ্ছে সাবগ্রুপস অফ জি নট, মানে সাবগ্রুপস অফ জি, নটগুলোকে আন্ডারস্টুড রাখছি, সাবগ্রুপস অফ জি বা জি নট লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এইচ ইন্টারসেকশন কে, এইচ ইন্টারসেকশন কে এটা হচ্ছে সাবগ্রুপ অফ জি নট, এটা হবে, এটা একটা থিওরেম, স্টেটমেন্টটা মনে রাখতে হবে, সাবগ্রুপ অফ জি নট। এইচ ইন্টারসেকশন কে হচ্ছে সাবগ্রুপ অফ জি নট। এবার প্রশ্ন তাহলে জাগতে পারে, এটা যদি 1 নম্বর হয় তাহলে 2 নম্বর, তাহলে এইচ ইউনিয়ন কে এটা কি সাবগ্রুপ অফ জি নট হবে? এটা সব ক্ষেত্রে হবে না, এটা সাবগ্রুপ এইচ আর কে দুটো যদি সাবগ্রুপস অফ জি নট হয় তাহলে এইচ ইউনিয়ন কে ইজ এ সাবগ্রুপ অফ জি নট হবে। সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কি? ইফ অ্যান্ড অনলি if and only if either h, if and only if either h is a subset of k or k is a subset of h, যদি h k এর মধ্যে থাকে বা k h এর মধ্যে থাকে তাহলেই কেবলমাত্র h ইউনিয়ন k এটা সাবগ্রুপ হবে, না হলে হবে না। তাহলে আমাদের প্রশ্ন জাগতে পারে যে তাহলে এরকম কি দেখা যেতে পারে যে এরকম যদি এইচ ইজ এ সাবসেট অফ কে বা কে ইজ এ সাবসেট অফ এইচ না হয় তাহলে কি সেটা গ্রুপ হবে কি না, সেটা কি সাবগ্রুপ হবে কি না, সেটাকে আমরা দেখে চেক করে নিতে পারি, ভেরিফাই করতে পারি। দেখো এক্সাম্পল দেখো, যদি দেখা যায় যে জি নট যে গ্রুপটা সেটা ধরো আমরা নিলাম হচ্ছে জেড প্লাস, এবার ধরো তার দুটো সাবগ্রুপ নেব, একটা ধরো এইচ নট একটা সাবগ্রুপ, সেই সাবগ্রুপটা ধরো 2z প্লাস, আর একটা সাবগ্রুপ নিব সেটা হচ্ছে কে নট, সেটা হচ্ছে 3z প্লাস। এই দুটোই হচ্ছে জি নটের সাবগ্রুপ, জেড প্লাসের সাবগ্রুপ হচ্ছে 2z প্লাস আর 3z প্লাস, এই দুটো সাবগ্রুপ। এখন দেখো এই যে এইচ আর কে তার যে ইউনিয়ন, দেখো দুইটা 2z প্লাসের মধ্যে রয়েছে, তাহলে 2 এটা হচ্ছে বিলংস টু এইচ, তাহলে 2টা যদি বিলংস টু এইচ হয় তাহলে 2 বিলংস টু এইচ ইউনিয়ন কে, এইচে আছে মানে এইচ ইউনিয়ন কেতেও আছে। আবার দেখো এই যে 3টা হচ্ছে বিলংস টু কেতে আছে, তাহলে 3টা বিলংস টু এইচ ইউনিয়ন কে, অর্থাৎ তাদের ইউনিয়নেও আছে। কিন্তু দেখো 2 প্লাস 3 সমান হচ্ছে 5 কিন্তু এইচ ইউনিয়ন কেতে নেই, 5 ডাজ নট বিলং টু এইচ ইউনিয়ন কে, কারণ এইচ ইউনিয়ন কে যে গ্রুপটা তৈরি হবে তাতে 5 এই এলিমেন্টটা কিন্তু কোনোটাতেই থাকবে না, কারণ এটাতে 2z অর্থাৎ 2, 4, 6, 8 এই জাতীয় এলিমেন্ট থাকবে, এখানে 3, 6, 9, 12 এই জাতীয় এলিমেন্ট থাকবে, তাহলে 5টা এই দুটো ইউনিয়নে কোনোটাতেই থাকবে না, অর্থাৎ 5টা কিন্তু ইউনিয়নের মধ্যে থাকছে না। সুতরাং আমরা বলতে পারছি না যে এইচ ইউনিয়ন কে, এই এইচ ইউনিয়ন কে এটা হচ্ছে, এটা ইজ নট এ সাবগ্রুপ
H union K is not a subgroup of G। তাহলে দেখো এটা সাবগ্রুপ হচ্ছে না, ইউনিয়নটা কেন হলো না? তাহলে এখানে কিন্তু এটা হলো না, কারণ হচ্ছে দেখো 2Z এই যে H সেটা কিন্তু K এর কোনো সাবসেট নয়, কারণ এই 2Zটা হচ্ছে 3Z এর সাবসেট নয়। কারণ দেখো 2Z এর মধ্যে কি আছে? 2, 4, 6, 8 এইগুলো সব আছে, সেটা 3, 6, 9, 12 সেগুলোর মধ্যে সব নেই। আবার এই যে 3Z সেটাও কিন্তু 2Z এর সাবসেট নয়, অর্থাৎ এই যে H ইজ এ সাবসেট অফ K অর K ইজ এ সাবসেট H, সেটা এক্ষেত্রে প্রযোজ্য মানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, এক্ষেত্রে সেটা নয়। সেই জন্যই কিন্তু H ইউনিয়ন Kটা এক্ষেত্রে সাবগ্রুপ হলো না। অর্থাৎ এই শর্তটা অবশ্যই লাগবে ইউনিয়ন হতে গেলে আইদার H ইজ এ সাবসেট অফ K হতে হবে অথবা K ইজ এ সাবসেট অফ H হতে হবে। তাহলে দেখো এইবার আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে যে এই যে সাবগ্রুপ আমরা শিখছি, তাহলে কিছু সাবগ্রুপ আমাদের জানা যাক, যে ইম্পর্টেন্ট কিছু সাবগ্রুপ। যেমন ধরো আমরা এর আগে শিখেছিলাম ক্লেন্স ফোর গ্রুপ। যেটাকে আমরা বলে থাকি যে K4, এটা দিয়েও প্রকাশ করা হয় K4। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে এলিমেন্টগুলো E, A, B, C, চারটে এলিমেন্ট রয়েছে। আমরা এর আগে জেনেছি যে ক্লেন্স ফোর গ্রুপে চারটে এলিমেন্ট রয়েছে, এবং এক্ষেত্রে এর কম্পোজিশন টেবিলটাও আমরা দেখেছিলাম, আরেকবার ছোট করে দেখে নাও এর কম্পোজিশন টেবিলটা। লাইন টানতে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, আচ্ছা দেখছি, দাঁড়াও। এখানে দেখো কম্পোজিশন টেবিলটা আমরা ছোট করে দেখে নিচ্ছি। এখানে যদি নোট করি E, A, B, C, E, A, B, C, এখানে দেখো E দিয়ে প্রথমে যা আছে তাই থেকে যাবে E, A, B, C। এবার দেখো A E এর সঙ্গে কম্পোজ করে হবে কি হবে? A হবে। A এর সাথে কম্পোজ যখন করব তখন অন্য এলিমেন্টটা হয়ে যাবে, A এর সাথে কম্পোজ করে হয়ে যাবে ই হয়ে যাবে, এখানে হয়ে যাবে আইডেন্টিটি এলিমেন্টটা। A B এর সাথে কম্পোজ করে অন্যটা হয়ে যাবে, অর্থাৎ C। S এর সাথে কম্পোজ করে হয়ে যাবে B। আবার B E এর সাথে করলে তো B হচ্ছেই, B A এর সাথে করলে কম্পোজ করলে অন্য এলিমেন্টটা অর্থাৎ C হয়ে যাবে। B B এর সাথে করলে যখনই একই এলিমেন্ট পরস্পর কম্পোজ করবে তখন E হয়ে যাবে। আবার B যদি C এর সাথে করে তাহলে কি হয়ে যাবে? A হয়ে যাবে। C E এর সাথে করলে C হবে, C A এর সাথে যদি কম্পোজ করে তাহলে অন্য এলিমেন্টটা B হবে। C B এর সাথে করলে হবে A, আর C C এর সাথে করলে হয়ে যাবে E। তাহলে দেখো এখানে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব E থাকছে, এবং এটা সিমেট্রিক অ্যাবাউট দ্য ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে, অর্থাৎ এই গ্রুপটা হয়ে যাচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। ফাইনাইট, কারণ চারটে এলিমেন্ট রয়েছে, চারটে এলিমেন্ট অর্থাৎ ফাইনাইট গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ, কিন্তু এটা সাইক্লিক গ্রুপ নয়। তাহলে এটা হচ্ছে ক্লেন্স ফোর গ্রুপটা কি? এ ফাইনাইট কমিউটেটিভ group, a finite commutative group but not cyclic, এবার দেখো এই গ্রুপের এলিমেন্টগুলোর অর্ডার কেমন হচ্ছে। আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার প্রত্যেকটা ক্ষেত্রেই এক হয়, অর্থাৎ অর্ডার অফ E সমান 1। এবার দেখো এর সাথে A কম্পোজ করে A স্কোয়ার সমান E হয়ে যাচ্ছে, অর্থাৎ এর অর্ডার হয়ে যাচ্ছে 2। B B এর সাথে কম্পোজ করে B স্কোয়ার সমান হয়ে যাচ্ছে E, অর্থাৎ B এর অর্ডারও 2। আবার C C এর সাথে কম্পোজ করে C স্কোয়ার সমান হয়ে যাচ্ছে E, অর্থাৎ C এর অর্ডারও 2। অর্থাৎ অর্ডার অফ A সমান হচ্ছে অর্ডার অফ B সমান হচ্ছে অর্ডার অফ C সমান হচ্ছে 2, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হচ্ছে 2। এখন দেখো এর কি কি সাবগ্রুপ থাকবে।
এর সাবগ্রুপ কি কি থাকবে। প্রথমত বলে রাখি যে যে কোনো একটা গ্রুপে দুটো সাবগ্রুপ অবশ্যই থাকবে, একটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ আর একটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ। অর্থাৎ যে ট্রিভিয়াল সাবগ্রুপ করতে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটাকে নিয়ে যে গ্রুপটা তৈরি হবে, শুধুমাত্র ই নট এই যে গ্রুপটা, এইটা হচ্ছে একটা ট্রিভিয়ালি, এটা একটা গ্রুপ এবং এটা হচ্ছে একটা ট্রিভিয়াল সাবগ্রুপ। আর একটা হচ্ছে এই যে পুরো গ্রুপটা অর্থাৎ K4, এই যে K4 গ্রুপটা, এটা হচ্ছে একটা ইমপ্রপার সাবগ্রুপ। এছাড়া প্রপার সাবগ্রুপ কতগুলো থাকবে। প্রপার সাবগ্রুপ দেখো, প্রপার সাবগ্রুপ হচ্ছে একটা হচ্ছে আচ্ছা এখানে নটটা না দিলেও হবে, আমি নটটাকে আর লিখছি না, শুধু লিখছি। K4 এই দুটো হচ্ছে ট্রিভিয়াল আর ইমপ্রপার। আর প্রপার কি হচ্ছে, একটা হচ্ছে EA, একটা হচ্ছে EB আর একটা হচ্ছে EC। এই দেখো এই তিনটে হচ্ছে প্রপার সাবগ্রুপ। ক্লেন্স 4 গ্রুপের তিনটে প্রপার সাবগ্রুপ, একটা EA এই দুটো এলিমেন্ট নিয়ে, একটা EB এই দুটো এলিমেন্ট নিয়ে, আর একটা EC এই দুটো এলিমেন্ট নিয়ে। এবার দেখো এর প্রত্যেকটা যে সাবগ্রুপ, এর প্রত্যেকটা সাবগ্রুপ দেখো সেই সাবগ্রুপগুলো কি হচ্ছে, সাবগ্রুপগুলো কিন্তু সাইক্লিক হচ্ছে। কারণ এইটা, এই যে ই আর এ, এইটা আমি এ দিয়ে, এটা এর জেনারেটর, এ তার সঙ্গে আরেকটা এ করো এ স্কোয়ার, তখন ই হয়ে যাবে। তাহলে এ দিয়ে এটা জেনারেট করা যাচ্ছে। আবার এই গ্রুপটা দেখো বি দিয়ে জেনারেট করা যাচ্ছে। আবার এই গ্রুপটা দেখো সি দিয়ে জেনারেট করা যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে পেলাম কি, যে ক্লেন্স 4 গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ, এমন একটা গ্রুপ যেটা নিজে হচ্ছে ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ বাট নট সাইক্লিক। বাট এইগুলো এর প্রত্যেকটা যে প্রপার সাবগ্রুপ, মানে এভরি প্রপার সাবগ্রুপ, every proper subgroup of K4 is cyclic. Every proper subgroup of K4 is cyclic. অর্থাৎ একটা নন সাইক্লিক গ্রুপ যার প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ কিন্তু সাইক্লিক হচ্ছে, এমন একটা ক্লেন্স 4 গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেটা একটা নন সাইক্লিক গ্রুপ, কিন্তু তার প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ হচ্ছে সাইক্লিক। এবার দেখো এখানে আমরা প্রশ্ন দেখার চেষ্টা করি, এরকম টাইপের প্রশ্ন আছে কিনা দেখছি। আচ্ছা আচ্ছা সাইক্লিক দিয়ে সাবগ্রুপ দিয়ে সেরকম কোশ্চেন পাচ্ছি না। আচ্ছা দেখো এটা হচ্ছে না, পরের কোশ্চেনে দেখে চলে যাচ্ছি। আচ্ছা দেখো এইবার আমরা আরেকটা গ্রুপ সম্পর্কে একটু স্টাডি করব, সেটা হচ্ছে কোয়াটার্নিয়ন গ্রুপ Q8 নিয়ে আমরা একটু আলোচনা করব। Q8 এটা হচ্ছে কোয়াটার্নিয়ন গ্রুপ। এই গ্রুপের মধ্যে কি কি এলিমেন্ট আছে, এই গ্রুপের মধ্যে রয়েছে 1 -1 I -I J -J K -K।
অর্থাৎ এই 8টা এলিমেন্ট নিয়ে এই গ্রুপটা তৈরি হচ্ছে। দেখো এই 8টা যে এলিমেন্ট দিয়ে গ্রুপটা তৈরি হচ্ছে, এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। এবার এই গ্রুপটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। এবার আমি এই গ্রুপটা একটু কম্পোজ করার চেষ্টা করছি, কম্পোজিশন টেবিলটা করার চেষ্টা করছি। দেখো দেখো এই গ্রুপটা একটু কম্পোজিশন টেবিলটা করার চেষ্টা করছি, কোয়াটারনিয়ন গ্রুপ। আচ্ছা, এখানে কম্পোজিশন ধরো নট আছে 1 -1 I -I j -j k -k। আর এখানে দেখো 1 -1 I -I j -j k -k। এবার দেখো এখানে যেহেতু প্রত্যেকটা মানে 1 যেহেতু হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাই প্রত্যেকের সাথে কম্পোজ করে সেই এলিমেন্টটাই পাওয়া যাবে। অর্থাৎ এখানে 1 -1 I -I সরি এটা -I j -j k -k এইগুলোই পাওয়া গেল, k -k পাওয়া গেল। এবার দেখো -1, তাহলে -1 দিয়ে যদি 1কে করা যায়, অ্যাকচুয়ালি এগুলো মাল্টিপ্লিকেশন হচ্ছে, কিন্তু এই কম্পোজিশনটা করলেই বুঝতে পারবে কিভাবে হচ্ছে। তাহলে দেখো -1-এর সঙ্গে 1 করলে এখানে হচ্ছে -1, -1-এর সঙ্গে -1 করলে হয়ে যাচ্ছে 1, -1-এর সঙ্গে I -I, -1-এর সাথে -I তাহলে I হচ্ছে, -1-এর সাথে j হচ্ছে -j, -1-এর সাথে জাস্ট মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে এটা j, -1-এর সাথে k হচ্ছে -k, আর -1-এর সাথে -k হচ্ছে k। এবার দেখো I এর সাথে 1, এর সাথে 1 করলে হয়ে যাচ্ছে I এর সাথে -1 হয়ে যাচ্ছে -I। এবার দেখো এর সাথে j, এর সাথে এর সাথে I, তাহলে I স্কোয়ার, তাহলে I স্কোয়ার হয়ে যাবে -1। আবার দেখো এর সাথে -I, তাহলে -I স্কোয়ার, তাহলে -I স্কোয়ার হয়ে যাবে 1। এবার এর সাথে j যখন হবে তখন হয়ে যাবে k, আর এর সাথে -j যখন হবে তখন হয়ে যাবে -k, এর সাথে k যখন হবে তখন হয়ে যাবে j, আর এর সাথে -k যখন হবে তখন হয়ে যাবে -j। এবার দেখো -I এর সাথে 1, তাহলে -I, -I এর সাথে -1 তাহলে হয়ে গেল I, -I এর সাথে I, তাহলে I স্কোয়ার, সেটা হচ্ছে -1, তার সঙ্গে -1 মানে 1, তারপরে -I এর সাথে -I, তাহলে I স্কোয়ার, তাহলে -1, -I এর সাথে j, তাহলে -k, -I এর সাথে -j, তাহলে দেখো প্লাস, তাহলে এখানে k, -1 এর সাথে -I এর সাথে j এই k, তার মানে হয়ে যাচ্ছে -j, আর -I এর সাথে -k, তার মানে হয়ে যাচ্ছে I এর সাথে k মানে j। এইভাবে j এর সঙ্গে যখন হবে 1 তখন হয়ে যাচ্ছে j, j এর সাথে যখন -1 তখন -j, j এর সাথে যখন I, তাহলে I এর সাথে j হয়ে k হয়েছে, তাহলে j এর সাথে I হয়ে যাবে -k। আবার j এর সাথে যখন -I, তাহলে j এর সাথে I করলে হচ্ছে -k, -k এর সাথে -1 করলে এখানে হয়ে যাবে k। আবার দেখো j এর সাথে যখন j করবে তাহলে j স্কোয়ার, তখন হয়ে যাবে -1। আবার j এর সাথে যখন -j করবে তখন হয়ে যাবে 1, j এর সাথে k, তাহলে তখন হয়ে যাবে I,
আবার জে এর সাথে মাইনাস কে তখন হচ্ছে মাইনাস আই। এবার মাইনাস জে হলে যেমন আয়ে যাই হয়েছিল তাকে মাইনাস দিয়ে গুণ করে মাইনাস আই হয়েছিল, তেমনি জে যা হবে যে আই মাইনাস জে এর সাথে গুণ করলে সেগুলো মাইনাস হয়ে যাবে। এটা জে, তাহলে এটা মাইনাস জে, এটা জে, এটা কে, এটা মাইনাস কে, এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা জে এর সাথে করে এটা হয়ে যাচ্ছে কত মাইনাস আই, এটা হয়ে যাচ্ছে আই। এবার দেখো কে এর সাথে ওয়ান করে কে এর সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস কে এর সাথে যদি আই করি তাহলে আয়ের সাথে কে হলে জে, তাহলে কে এর সাথে আই করলে মাইনাস জে, তারপরে কে এর সাথে মাইনাস আই করলে জে, এবার কে এর সাথে জে, তাহলে জে এর সাথে কে করলে আই, তাহলে আয়ের সাথে এই কে এর সাথে জে করলে মাইনাস আই, তাহলে এটা হয়ে যাচ্ছে আই। এবার কে এর সাথে মাইনাস জে তার মানে মাইনাস আই, কে এর সাথে কে তার মানে কে স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, আর মাইনাস কে স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। এবার দেখো এগুলো সব মাইনাস হয়ে যাবে, মাইনাস কে জে মাইনাস জে মাইনাস আই ওয়ান মাইনাস ওয়ান। দেখো এইভাবে এর কম্পোজিশন টেবিলটা হলো। এইবার দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কি হবে। দেখো অর্ডার অফ ওয়ান সেটা হচ্ছে ওয়ান, কারণ এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো অর্ডার অফ মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানকে কতবার কম্পোজ করলে সেটা ওয়ান আসবে, দুবার, অর্থাৎ এর হচ্ছে মিনিমাম দুবার, অর্থাৎ এর হচ্ছে অর্ডার টু। এবার দেখো অর্ডার অফ আই মানে হচ্ছে আইকে কতবার কম্পোজ করলে কতবার কম্পোজ করলে সেটা ওয়ান আসবে। তাহলে দেখো চারবার করলে ওয়ান আসবে, তাহলে অর্ডার অফ আই সমান অর্ডার অফ মাইনাস আই আর মাইনাস আই হচ্ছে পরস্পর ইনভার্স এলিমেন্ট, সমান অর্ডার অফ জে সমান অর্ডার অফ মাইনাস জে সমান অর্ডার অফ কে সমান অর্ডার অফ মাইনাস কে সমান হচ্ছে 4। তাহলে এই সমস্ত আই মাইনাস আই জে মাইনাস জে কে মাইনাস কে এই সব এলিমেন্টগুলোর অর্ডার হচ্ছে 4। এবার দেখো এখানে এই গ্রুপটাতে 8টা এলিমেন্ট আছে, আর এখানে দেখো এই এলিমেন্টগুলো এটাও দেখো এখানে ডায়াগোনাল এলিমেন্ট প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এটা হচ্ছে সিমেট্রিক, অর্থাৎ এই গ্রুপটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। কিন্তু দেখো এই গ্রুপটার ক্ষেত্রেও কি হচ্ছে, এটা কিন্তু কোনো এটা একটা স্টেটমেন্ট রয়েছে, থিওরেম রয়েছে যে কোনো সাইক্লিক গ্রুপ যদি হয় তাহলে তার একটা অন্তত এলিমেন্ট থাকবে যেটা গ্রুপের অর্ডারের সাথে সেম হবে, কিন্তু এখানে দেখো 8 অর্ডারের কোনো এলিমেন্ট নেই। তাহলে সর্বোচ্চ যে এলিমেন্টের অর্ডার সেটা হচ্ছে 4, অর্থাৎ এটা কিন্তু সাইক্লিক গ্রুপ নয়, এটা কোনো একটা এলিমেন্ট দিয়ে পুরো গ্রুপটাকে জেনারেট করা যাবে না। অর্থাৎ Q8 হচ্ছে একটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ বাট নট সাইক্লিক, জাস্ট অ্যাজ ক্লেন্স 4 গ্রুপ, এটাও সেরকম। এবার দেখো এর কি প্রপার সাবগ্রুপগুলো পাওয়া যাবে। এর দেখো প্রপার সাবগ্রুপগুলো পাওয়া যাবে, একটা হচ্ছে 1-1, এটা একটা গ্রুপ পাওয়া যাবে প্রপার সাবগ্রুপ। একটা দেখো প্রপার সাবগ্রুপ পাওয়া যাবে 1-1 I মাইনাস আই। আর একটা দেখো প্রপার সাবগ্রুপ পাওয়া যাবে 1-1 জে মাইনাস জে। আরেকটা দেখো প্রপার সাবগ্রুপ পাওয়া যাবে 1-1 কে মাইনাস কে। এখন একটা থিওরেম আছে ল্যাগ্রাঞ্জেস থিওরেম, সেখানে বলছে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা সাবগ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। এখানে দেখো এখানে গ্রুপের অর্ডার হচ্ছে 8, তাহলে এর ডিভাইজার কে রয়েছে 1 2 4 8। তাহলে দেখো এক অর্ডারের গ্রুপ একটা রয়েছে সাবগ্রুপ, সেটা হচ্ছে এই
কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টটা নিয়ে যে গ্রুপটা ট্রিভিয়াল সাবগ্রুপ। একটা Q8 নিচে রয়েছে ইমপ্রপার, সেইটা হচ্ছে 8 অর্ডারের। আর দেখো এটা হচ্ছে 2 অর্ডারের, আর 3টে আছে 4 অর্ডারের গ্রুপ, সাবগ্রুপ। তাহলে এই সব সাবগ্রুপগুলো তৈরি হলো। এবার দেখো এই যে সাবগ্রুপটা 1 - 1, এইটা কিন্তু আমরা -1 দিয়ে জেনারেট করতে পারবো। -1কে যদি একবার নিই তাহলে -1 থাকবে, দুবার যদি জেনারেট করি তাহলে 1 চলে আসবে। এবার দেখো এই গ্রুপটা 1 - 1 I - I, এই গ্রুপটা দেখো আমরা যদি এই গ্রুপটাকে -i দিয়ে জেনারেট করা কি যাবে? -i দিয়ে জেনারেট করা যাবে। দেখো -i দিয়ে যদি -iর সাথে -i আমি করি তাহলে হয়ে যাবে i² মানে -1 চলে আসবে। তার সঙ্গে যদি আরেকটা -i দিই তাহলে হয়ে যাবে i চলে আসবে। এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট চলে আসবে। এইটাকেও -j দিয়ে করা যাবে জেনারেট, এটাকেও -k দিয়ে করা যাবে জেনারেট। অর্থাৎ এখানেও প্রত্যেকটা গ্রুপ, প্রপার সাবগ্রুপ, সেইগুলো কিন্তু সাইক্লিক হচ্ছে, অথচ গ্রুপটা কিন্তু নন সাইক্লিক। তাহলে এক্ষেত্রেও আমরা পেলাম যে একটা নন সাইক্লিক গ্রুপ যার প্রত্যেকটা সাবগ্রুপ হচ্ছে সাইক্লিক, নন সাইক্লিক ফাইনাইট গ্রুপ যার প্রত্যেকটা সাবগ্রুপ মানে প্রপার সাবগ্রুপ হচ্ছে সাইক্লিক। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত থাক, আবার নেক্সট দিন পরবর্তী আবার অন্যগুলো শিখব। হ্যালো, এর মাইকটা অন করো। হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারলে আজকে যেগুলো বললাম? হ্যাঁ। মোটামুটি এগুলো বাড়িতে স্টাডি করো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, আজকে থাক এই পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা।